হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য, যারা AEC ইংলিশ যারা নিয়েছো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের যে সিলেবাসে রয়েছে প্রায় আমি সবই পড়িয়ে দিয়েছি, বাট কিন্তু একটা প্রবন্ধ আর একটা স্টোরি বাকি রয়েছে। তো সময়টা হচ্ছে না বলে আমি তোমাদের হয়তো অনুরোধ অনুযায়ী ভিডিও আমি দিতে পারছি না, তার জন্য ভীষণ ক্ষমা প্রার্থী। কারণ আমার অনেক কাজ থাকে, ঠিক আছে, সেগুলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো অ্যাজ আ টিচার হিসেবে আমি তোমাদের পড়াই, সেটাই আমার পরিচয় থাকুক তোমাদের কাছে। তো যাই হোক, তো প্রথমে আজকে যে প্রবন্ধটা পড়াতে চলেছি তার নাম হচ্ছে অন ডুইং নাথিং। এটা লিখেছেন জেবি প্রিস্টলি। তো এই জেবি প্রিস্টলি একজন ইংরেজি উপন্যাসিক, একজন নাট্যকার, প্রাবন্ধিক, সম্প্রচারক এবং সামাজিক ধারাভাষ্যকার ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1894 সালে 13ই সেপ্টেম্বর ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ডে। তিনি তার চতুর চরিত্রের জন্য বিশেষভাবে বিখ্যাত। তিনি প্রথম বিশ্বযুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছেন, অর্থাৎ যুদ্ধ করেন, এবং কেমব্রিজের ট্রিনিটি কলেজে অধ্যয়ন করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ তার লেখা, তার মধ্যে রয়েছে অ্যাডাম ইন মুনশাইন, কি বললাম, অ্যাডাম ইন মুনশাইন, দ্য শপস অফ স্টেপ, ফাউন্ড লস্ট ফাউন্ড। তো তিনি এমন কিছু গুরুত্বপূর্ণ তার লেখা যা সত্যিই অসামান্য। তো চলো আমরা আর বেশি কিছু ওনার সম্বন্ধে না বলে, তো ওনার সম্বন্ধে তো এই অল্প পরিসরে এইভাবে আলোচনা করাটা কি বলবো যায় না, কারণ ওনার বিচরণ সাহিত্যের অঙ্গনে বলতে পারো, বা ওনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে ওনার যে অসামান্য অবদান, সেটা দু চার কথা হয়তো আমরা শেষ করতে পারবো না, ঠিক আছে। তো যাই হোক, আমরা এবার মূল যে টেক্সটটা সেটা আমরা আলোচনা করি, ঠিক আছে। আচ্ছা, টেক্সটটা পড়ার আগে তো আমি একটু বলে নিই ব্যাপারটা কি, তাহলে একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। কারণ এটা একটা প্রবন্ধ, তো অতটা সহজে একদম হয় না যে জিনিসটা খুব পড়লেই বুঝতে পারবে, এটা কিন্তু না। তো সেই কারণে একটুখানি আমি বলে দিই যে প্রাবন্ধিক তিনি অ্যাকচুয়ালি এই প্রবন্ধটা লেখার উদ্দেশ্য কি, তিনি আমাদের কি বলতে চাইছেন, তিনি এই প্রবন্ধটার মধ্যে তিনি আমাদের কি বার্তা দিতে চলেছেন, তো সেইটা আগে একটু অল্প পরিসরে জেনে নিই, ঠিক আছে। প্রাবন্ধিক এখানে বলতে চেয়েছেন, এই প্রবন্ধটির মধ্যে তিনি দেখাতে চেয়েছেন তিনি নিজেকে শান্ত করার ধারণা এবং কিছু না করার ফলে আমরা যে সুবিধাগুলি ভোগ করব সে সম্পর্কে কথা বলেন। এইভাবে তিনি কিছু না করার এবং ব্যয় করার ধারণার উপরে জোর দেন। অবসর সময় যা মানুষের জীবনের জন্য কাজের মতোই প্রয়োজনীয় এবং উপকারী। এই প্রবন্ধের মধ্যে লেখক কাজ এবং যে একটা শিথিলীকরণের ধারণা নিয়ে বিতর্ক করেছেন। তিনি নিজেকে একটা শান্ত শিথিল রাখার ধারণার উপর জোর দেন এবং সুবিধাগুলি দেখতে পান যা আমরা একেবারেই কিছু না করে উপভোগ করব। তিনি অবসর সময় কাটানোর বিষয়ে কথা বলেন, যা কাজের মতো মানুষের জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। অর্থাৎ তিনি কিছু না করা, অর্থাৎ অলসতাকে তিনি এখানে গুরুত্ব দিয়েছেন, তার মূল্যায়ন করেছেন। কারণ মানুষের যেমন কাজ খুব গুরুত্বপূর্ণ, ব্যস্ত থাকাটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেইভাবে তার সঙ্গে সঙ্গে অলসতা বা কিছু না করাটাও কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ভালো দিকেরও একটা কিন্তু ইঙ্গিত করে। খুব ব্যস্ততার মধ্যে সবসময় আমরা না থেকে যদি নিজেরা একটু কিছু না করা, নিজেদের মধ্যে যদি একটা মননশীল, একটা শান্ত ভাব বিরাজ করে, তাহলে সেটাও কিন্তু আমাদের জীবনে একটা উপকারী ব্যাপার থাকে। তো এটাই হচ্ছে তিনি এই ব্যাপারটাই তিনি বলতে চেয়েছেন। তো দেখি আমরা তিনি তার প্রবন্ধের মধ্যে এই ব্যাপারটাকে কিভাবে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো চলো আলোচনা করি। আই হ্যাড বিন স্টেইং, আমি থাকতাম উইথ আ ফ্রেন্ড অফ মাইন, আমার এক বন্ধু, অ্যান আর্টিস্ট অ্যান্ড ডিলাইটফুলি লেজি ফেলো, অ্যাট হিজ কটেজ অ্যামং দ্য ইয়র্কশায়ার ফলস, সাম 10 miles ফ্রম এ রেলওয়ে স্টেশন। রেল স্টেশন থেকে 10 মাইল দূরে ইয়র্কশায়ারের জলপ্রপাতের মধ্যে তার কুটিরে আমি আমার এক বন্ধু এবং একজন শিল্পী এবং আনন্দদায়ক অলস বন্ধুর সাথে থাকতাম। And as we had been fortunate enough to encounter a sudden spell of really warm weather, এবং যেহেতু আমরা সৌভাগ্যবশত সত্যি উষ্ণ আবহাওয়ার আকস্মিক মন্ত্রের মুখোমুখি হয়েছিলাম, ডে আফটার ডে উই হ্যাড সেট অফ ইন দ্য মর্নিং, দিনের পর দিন আমরা সকালে রওনা দিয়েছিলাম, টেকেন দ্য নিয়ারেস্ট মোরল্যান্ড ট্র্যাক,
climbed leisurely until we had reached somewhere about 2,000 feet above sea level and had then spent long golden afternoons lying flat on our backs doing nothing. এবং নিকটতম মুরল্যান্ড ট্র্যাকটি ধরেছিলাম। তারপর অবসরে মানে উঠেছিলাম যতক্ষণ না আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট ওপরে পৌঁছেছি। এবং তারপরে কি করেছিলাম না দীর্ঘ সোনালী বিকেল কাটিয়েছি আমাদের পিঠে শুয়ে কিছু না করে, মানে আমরা শুয়ে কিন্তু কিছু আমরা না করে, মানে কিছু করিনি, না করে আমরা কাটিয়েছিলাম। There is no better longing place than a moor. এই মোড়ের চেয়ে ভালো থাকার জায়গা আর নেই। মোড় বলতে এখানে প্রসারিত অর্থাৎ বিস্তীর্ণ প্রতীত জমি, মাঠ বা প্রান্তরকে বোঝানো হচ্ছে। It is a kind of clean bare antechamber to heaven. অর্থাৎ এটা স্বর্গে এক ধরনের পরিষ্কার খালি অন্তকক্ষ, অর্থাৎ স্বর্গের যেন একটা পরিষ্কার খালি অন্তকক্ষ এটাকে মনে হচ্ছে। Beneath its apparent monotony that offers no immediate excitement, no absorbing drama of sound and color, there is a subtle variety in slowly changing patterns of cloud and shadow. অর্থাৎ এখানে একঘেয়েমিতার কিংবা তাৎক্ষণিক উত্তেজনাও দেয় না, কিংবা শব্দ বা রঙেরও কোনো শোষণকারী নাটকও এখানে নেই, কিংবা এখানে মেঘ বা যে ছায়া তার ধীরে ধীরে পরিবর্তন নিদর্শনে একটা যেন একটা সূক্ষ্ম মানে বৈচিত্র্য ভ্যারাইটি মানে বৈচিত্র্য রয়েছে। And tinted horizon sufficient to keep up a flicker of interest in the mind all day. এবং রঙিন যে দিগন্ত সারাদিন মনের মধ্যে আগ্রহের একটা ঝিকিমিকি বজায় রাখার জন্যই যথেষ্ট। With its velvety patches no bigger than a drawing room carpet of fine moorland grass, its surface invite repose. অর্থাৎ এর ভেলভেটি যে প্যাচ দিয়ে ড্রয়িং রুমের মানে কার্পেটের চেয়ে বড় নয়, এবং সূক্ষ্ম মুরল্যান্ড ঘাসগুলো কি করে না বিশ্রামের জন্য আমন্ত্রণ জানায়। ইটস রিমোটনেস এর দূরত্ব, ইটস পার্মানেন্স এর স্থায়িত্ব, ইটস ওল্ড অ্যান্ড স্প্রাউলিং অর্থাৎ বৃদ্ধ এবং স্প্রাউলিং ইন্ডিফারেন্স বিস্তৃত যে উদাসীনতা টু ম্যান অ্যান্ড ইস কনসার্ন মানুষ এবং উদ্বিগ্ন রেস্ট অ্যান্ড ক্লিনসি দ্য মাইন্ড। অর্থাৎ এখানে বলতে চাইছে কি এর দূরত্ব, এর স্থায়িত্ব, এর বৃদ্ধ এবং মানুষ এবং উদ্বেগের প্রতি তার বিস্তৃত উদাসীনতা বিশ্রাম এবং মনকে পরিষ্কার করে। All of the noises of the world are drowned in the one monotonous cry of the curlew. অর্থাৎ এখানে বলতে চাইছে পৃথিবীর সমস্ত কোলাহল ডুবে যায় কুঁকড়ে যাওয়ার একঘেয়ের কান্নায়। কুঁকড়ে যাওয়ার একঘেয়ের কান্নায় পৃথিবীর সমস্ত কোলাহল ডুবে যায়। ডে আফটার ডে, দিনের পর দিন, তারপর ফাউন্ড আস অল ফুল স্ট্রেচেসড আপন দ্য মোর। তো তারপরে আমাদেরকে একদম পূর্ণ বিস্তৃত অবস্থায় পেয়েছিল। লুকিং আপ অ্যাট দ্য স্কাই অর গেজিং ড্রিমলি অ্যাট দ্য ডিস্টেন্স হরাইজন, মানে আকাশের দিকে তাকিয়ে আছে বা দূর দিগন্তের দিকে একটা স্বপ্নের মতো দৃষ্টিতে তাকিয়ে আছে। It is not strictly true, of course, to say that we did absolutely nothing, for we smoked great quantities of tobacco. মানে এটা বলা কঠোরভাবে সত্য নয় যে আমরা একেবারেই কিছু করিনি, কারণ আমরা কি করেছি, আমরা প্রচুর পরিমাণে তামাক আর কি না ধূমপান করেছি। এট স্যান্ডউইচ, অর্থাৎ আমরা কি খেয়েছি না স্যান্ডউইচ অ্যান্ড লিটল স্ট্রিলস অফ চকলেট, এছাড়া আমরা চকলেটের অর্থাৎ সামান্য স্ট্রিক খেয়েছি। ড্র্যাঙ্ক ফ্রম দ্য কোল্ড বাবলিং স্ট্রিমস দ্যাট স্প্রিং আপ ফ্রম নাও হোয়ার, এছাড়া আমরা মানে কোথা থেকে যে উঠে আসা ঠান্ডা বুদবুদ স্রোত থেকে পান করেছি, অর্থাৎ বলতে পারো ঝর্ণার জল আমরা পান করেছি। কার্গিল ফর এ ফিউ স্কোর ইয়ার্স, হয়তো আমরা কিছুর জন্য একে অপরের মধ্যে নিজেরা মানে বিতর্ক করেছি। দেন
তারপরে কি হয়েছে, ডিসঅ্যাপিয়ার এগেন, আমরা আবার অদৃশ্য হয়ে গেছি। অকেশনালি উই এক্সচেঞ্জ আর রিমার্ক অর টু, না মাঝে মাঝে আমরা দু একটা মন্তব্য বিনিময় করতাম, বাট উই প্রবাবলি কেম অ্যাজ ক্লোজ টু ডুইং নাথিং অ্যাজ ইটস পসিবল ফর টু মেম্বার্স অফ আওয়ার রেস। কিন্তু আমাদের জাতি ক্ষেত্রে যে আমরা দুজন যে যা ধরো করে আর কি হিসেব মতন মানুষেরা, আমরা কিন্তু তেমন কোনো কিছুই করিনি। উই মেড নাথিং, মানে আমরা কিছুই করিনি। নট ইভেন এনি প্ল্যান্স, আমরা কোনো পরিকল্পনাও করিনি। নট এ সিঙ্গেল আইডিয়া এন্টার্ড আওয়ার হেডস, কোনো ধারণাও আমাদের মাথার মধ্যে কোনো প্রবেশ করেনি। উই ডিড নট ইভেন ইন্ডালজ ইন দ্যাট জিনিয়াল boasting which is the usually pastime of two friendly males in conference। এবং এমনকি আমরা সেই অহংকারেও লিপ্ত হইনি যা সম্মেলনে দুই বন্ধুত্বপূর্ণ পুরুষের একটা স্বাভাবিক বিনোদন। Somewhere far away our friends and relatives were humming and bustling, shaping and contriving, planning, disputing, getting, spending, but we were as gods solidly occupied in doing nothing, our minds immaculate vacancies। কোথাও দূরে আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয়রা গুনগুন করছিল, হইচই করছিল, বিভিন্ন রূপ বিভিন্ন গঠন বা ষড়যন্ত্র করছিল, বিভিন্ন পরিকল্পনা করছিল, বিতর্ক করছিল, তারা কিছু আর্নিং করছিল, তারা খরচ করছিল। কিন্তু আমরা দেবতারা, অর্থাৎ আমরা দেবতা হিসেবে ছিলাম। মানে আমাদের যে বন্ধু বান্ধব যারা সব মানে ধরো আত্মীয় পরিজন, তারা তো কেউ ষড়যন্ত্র করছে, কেউ আর্নিং করছে, কেউ খরচ করছে, কেউ বিতর্ক করছে, তারা বিভিন্ন যে যার কাজের মধ্যে নিমগ্ন। কিন্তু আমরা কিসের মতন আছি এখানে? আমরা হচ্ছে এখানে ভগবানের মতন আর দেবতা হিসেবে ছিলাম। কিছুই করতে না পারায় এখানে আমরা দৃঢ়ভাবে নিমগ্ন ছিলাম। কোনো কিছু কাজ করিনি, কিন্তু দৃঢ়ভাবে আমরা একই জিনিসের মধ্যে আবদ্ধ ছিলাম। বাট হোয়েন আওয়ার লিটিল আওয়ার ওয়াজ আইডলিং ওয়াজ ডান, অর্থাৎ যখন আমাদের অলসতার আর কি যখন শেষ হয়ে গেল, আমরা যখন মানে নেমে এলাম, উই ডিসেন্ডেড মানে নেমে এলাম ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, অ্যাজ ফ্লাস্ট অ্যাজ সানসেট মানে সেই সূর্যাস্তের মতন, উই কেম ডাউন ইনটু দিস ওয়ার্ল্ড, যখন আমরা এই পৃথিবীতে আমরা যখন নেমে এলাম, অর মেন অ্যান্ড নিউজ পেপার অনার্স অনলি টু ডিসকভার দ্যাট, অর্থাৎ এখান থেকে আবিষ্কার করতে পারলাম যে বিভিন্ন মানুষ এবং খবরের কাগজে যে মালিকদের দ্বারা, দ্যাট উই হ্যাড জাস্ট বিন ডিনাউন্সড বাই মিস্টার গর্ডন সেলফ্রিজ, অর্থাৎ মিস্টার গর্ডন সেলফ্রিজ আমাদেরকে নিন্দা করছেন, আমরা এই অলসভাবে যে কাটানোর জন্য মানে আমরা নিন্দিত। ঠিক আছে, তো এখানে দেখো এই পর্যন্তই থাক, আমি একটু বলে দিই যে কি পড়লাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রাবন্ধিক দেখিয়েছেন শান্তির একটা থিমকে তিনি এখানে খোঁজার চেষ্টা করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে সমাজ তার যে দৈনন্দিন যে কাজ, সেখান থেকে সময়টা বের করে নেওয়া, নির্দিষ্ট সময়ের জন্য অলসটা হওয়াটা দরকার, এবং এই অলস অর্থাৎ কোনো কিছু না করা, এখান থেকে আমরা উপকৃত হতে পারি। অন ডুইং নাথিং, এখানে প্রিস্টলির এটা একটা রেডিও আলোচনা যা পরে ওপেন হাউস বইতে একত্রিত করা হয়েছিল। প্রিস্টলি এই প্রবন্ধে একটা রৌদ্রের আলোকিত দিনের কথা বর্ণনা করেছেন, এবং যেখানে তার বন্ধু এবং তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট ওপরে একটা বিস্তীর্ণ প্রতীত প্রান্তর মানে মোড়ে ওপরে একটা দিন কাটিয়েছিলেন। একটি মোড় একটি বৃহৎ এলাকা, নরম ঘাসের পিঠে ভর করে সারাদিন কাটিয়ে দিয়েছিল, এবং সেখানে কোনো রকম শব্দ ছিল না, কোনো রং ছিল না। কিন্তু তারা যেটা করেছে, ধূমপান করেছে, শীতল ঝর্ণার জল তারা পান করেছে, তারা চিন্তার আদান প্রদান করেনি, তারা কোনো পরিকল্পনা করেনি, তারা মানে একে অপরের কাছে কোনো কিছু নিয়ে তারা প্রশংসাও করেনি। একদম শহর থেকে তারা বিপরীত একটা দিক, মানে মানুষকে মাঝে মাঝে অলস হতে বলেছেন এখানে প্রাবন্ধিক। তিনি বলেছেন যে এটি শক্তির অভাব নয়, বরং শক্তির ভুল নির্দেশনা যা বিশ্বের সমস্ত সমস্যার সৃষ্টি করে। প্রাবন্ধিক এটা বলেছেন যে বিশ্বের সমস্ত সমস্যা সমাধানের সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে মানে আমাদের এই অলসতাটাও দরকার। তাড়াহুড়ো করে হঠকারী হয়ে কোন রকম সিদ্ধান্ত নেওয়া বা কোনো কিছু মানে ব্যস্ততার মধ্যে কোনো কিছু করা, এটাকে তিনি সমর্থন করছেন না। তার থেকে তিনি একটু অলস হওয়া বা কিছু না করাকে তিনি এখানে গুরুত্ব দিয়েছেন। তো আমরা দেখব তিনি আরো কি এখানে বলতে চেয়েছেন।
ঠিক আছে? তো এই পর্যন্তই থাকুক। বাদবাকি অংশটা অবশ্যই পড়াবো, কিন্তু আমার সময়টা একেবারেই হচ্ছে না, বুঝেছো তো? সেই কারণে তোমাদেরকে ভিডিও আমি দিতে পারছি না। এই হচ্ছে আমার সমস্যা, যেটা তোমাদেরকে আমি বোঝাতে পারছি না ঠিকঠাক করে। কিন্তু না, তবুও চেষ্টা করব তোমাদের জন্য অবশ্যই। ঠিক আছে? সবাই খুব ভালো থেকো। টাটা।